আজকে আমাদের দ্বিতীয় গল্প রামায়ণ থেকে। রামায়ণের রচয়িতা মহাকবি বাল্মীকি আগের জীবনে ছিলেন দস্যু রত্নাকর এবং সেখান থেকে তিনি কবি বাল্মীকি হয়েছিলেন, মহাকবি বাল্মীকি হয়েছিলেন। এখন এটা তো আমরা বোধহয় এমন কোনো ভারতীয় পাওয়া যাবে না যারা জানে না, ক্লাস সবাই এটা জানে, কিন্তু দস্যু রত্নাকর থেকে তার বাল্মীকি হওয়ার যে ট্রান্সফরমেশনের গল্পটা, সেটা রামায়ণেও উত্তরাখণ্ড এবং বালাখণ্ডতে লেখা আছে এবং আরো 5টি পুরাণে লেখা আছে। এবং বিভিন্ন পৌরাণিক গল্প আছে, তাদের ন্যারেশন ভ্যারি করে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে সেসব বিভিন্ন পৌরাণিক গল্প কথাকে ফিল্টার করে বিভিন্ন পুরাণগুলোতে, বিভিন্ন লোকাল সোর্স গুলোতে যেগুলো বাল্মীকি নিয়ে লেখা আছে, আমি একটা জিস্ট গল্প তৈরি করেছি যেটা ভেরি ফোকাসড অন টেকিং ইটস পলিটিক্যাল ন্যারেটিভ। কারণ অদ্ভুত কতগুলো ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেলাম এইগুলো, এই মানে রত্নাকর থেকে বাল্মীকির এই ট্রান্সফরমেশনটাকে নিয়ে, যেটা প্রমাণ করবে যে সেই যুগেও রাজনীতির চর্চা কতটা গভীরে এবং মৌলিকভাবে হতো, অ্যাটলিস্ট হতো, আমার কাছে মনে হয়েছে। এবং এটা আরো ভালো করে স্টাডি করার পর বোঝা যায় এই গল্পটা যে রামায়ণ অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল থিসিস। রামায়ণকে লোকে একটা স্পিরিচুয়াল সোর্স অফ ইন্সপিরেশন, আধ্যাত্মিক বই হিসাবে ট্রিট করে, বাট ইট ইজ নট। রামায়ণ অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল থিসিস ইন টোটাল। কারণ বাল্মীকির যে গল্পটা আমি বলছি, যে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার যে গল্পটা, যেটা আমি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সবকটি পুরাণের সবকটি ভার্সন আপনারা জানেন না, আমি শুধু একটি ভার্সন নিয়ে বলবো। সেই গল্পটা ভীষণ রকমের ইন্টারেস্টিং যদি আপনি রাজনীতি বিজ্ঞানের খুব গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে গল্পটাকে আপনি বিশ্লেষণ করেন। তো গল্পটা আপনার মনে হতে পারে জানা আছে কিন্তু ডিটেলসে জানা নেই। সো লেট মি ন্যারেট দ্যাট স্টোরি ইন ডিটেল। আচ্ছা, সবাই আমরা জানি তিনি ছিলেন দস্যু রত্নাকর, কিন্তু তিনি দস্যু রত্নাকর কিভাবে হলেন, এটাতে রামায়ণ থেকে শুরু করে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম সোর্স আছে, ওর মধ্যে আমি যাচ্ছি না। একটা সোর্সে বলে যে তিনি ব্রাহ্মণ পরিবারের সৎ সন্তান ছিলেন, কিন্তু 10 বছর দেশে দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষের সময়ও দেশের রাজা কর মুকুব করেননি, ফলে তিনি ডাকাত সর্দার হতে বাধ্য হন। এটা একটা ন্যারেটিভ। আর একটা হচ্ছে যে যেটা প্রচলিত গল্প, সেটা হচ্ছে যে, এবং সেটাকেই আমি একটু ভালো করে বলতে চাই, যে তিনি আসলে প্রথমে রাজার সৈনিক ছিলেন এবং একটা মানে সৈন্য বা ছোটখাটো সেনাপতি বা দলের সর্দার ছিলেন। কিন্তু আহ একটা যুদ্ধে যখন সেই রাজা জিতছেন, তখন তার সৈন্যদল অন্য দেশের উপর অত্যাচার করা শুরু করে। অর্থাৎ হয় যুদ্ধে জিতলে আগেকার দিনে যে নিয়ম ছিল, সেখানকার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হতো, সেখানে মেয়েদেরকে বলাৎকার করা হতো। তো এরকম একটা সিচুয়েশন উনি দেখছিলেন যে উনার সৈন্যদলেরই একজন অন্য দেশের একটা, মানে যে দেশটা তারা সবে জিতেছেন যুদ্ধে, তা সে ধর্ষণ করছিল। তো তিনি তার নিজের দলের সৈনিককেই এই ধর্ষণ করার অপরাধে, মানে করছিল তাকে, সেই ধর্ষণ আটকাতে গিয়ে সেই তার নিজের দলের সৈনিকের ওপরই তিনি চড়াও হয়ে তাকে মারধর করেন এবং অত্যন্ত অন্যায়ভাবে এই কাজের জন্য তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। যে তুমি কেন নিজের দলের সৈন্যকে পিটিয়েছো, যদিও সেই নিজের দলের সৈন্য একটা খুব কুখ্যাত কাজ করছিল। তো তারপর যা ঘটনা ঘটে সেটা হলো, তিনি কিছুদিন এক মহাজনের কাছে, প্রাইভেট আর্মি, মহাজনের এক প্রাইভেট আর্মিতে তার নিরাপত্তার কাজে থাকেন, তার পেয়াদা হন। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কি যে সুদ আদায় করার জন্য বা মহাজনের যার যার কাছ থেকে টাকা পাওনা আছে সেগুলো আদায় করার জন্য তাকে পাঠানো হতো
অনেক সময় দেখা যেত যে যারা ঋণ দিতে মানে ঋণ শোধ করতে পারছে না তাদের বাড়ির ছেলেকে কিডন্যাপ করে আনতো, তো তাদের বাড়ির বউকে কিডন্যাপ করে আনতো, তো তাকে অনেক গর্হিত কাজ করতো। এইটা করতে করতে একসময় রত্নাকর ভাবলেন, আরে এইরকম একটা বাজে পাপের কাজ আমি করছি, এর থেকে তো বেটার আমি বনে গিয়ে ডাকাতি করি। কারণ এরা তো সমাজের যারা ক্ষমতাশালী লোক, তারা সমস্ত কিছু অপরাধ করছে, নৈতিকতার মানদণ্ডের সবচেয়ে কুখ্যাত কাজগুলো করছে, তো তাদের আন্ডারে কাজ করে আমি নিচু নৈতিকতার কাজ করে কি লাভ, তার থেকে আমি একবারে ডাকাত হয়ে যাই। তো সেই চিন্তা থেকে তিনি ডাকাত দল তৈরি করেন এবং আস্তে আস্তে রাজার ত্রাস হয়ে ওঠেন। কারণ অনেক সেনাবাহিনী পাঠিয়েও তাকে ধরা যায়নি এবং তিনি রাজার অনেক সেনাবাহিনীকে হত্যা করেছেন এবং অনেক শ্রেষ্ঠী এবং ধনীর ধনসম্পদ লুট করছেন, অর্থাৎ দে ডিড নট কেয়ার। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আপনারা যারা বাল্মীকি, রবীন্দ্রনাথের লেখা বাল্মীকি প্রতিভা গীতিনাট্যটা দেখেছেন, সেখানে এই দস্যু হত্যাকারীর জীবনের নিয়ে সেরকম কোনো আলোচনা নেই, একটা শুধুমাত্র ফিকশনাল আছে, কিন্তু তবুও ওই যে প্রথম দৃশ্যটা আপনাদের মনে আছে কিনা জানি না, and I need to basically emphasize on that because ওই জিনিসটা কিন্তু রামায়ণ থেকে শুরু করে সব জায়গাতে আছে এবং ওই জিনিসটার গুরুত্ব না বুঝতে পারলে এই গল্পটা আরো ভালো বোঝা যাবে না। সেটা হচ্ছে এই যে দেখবেন ওই বাল্মীকি রামায়ণে যদি আপনি গিয়ে দেখেন, তো প্রথম দৃশ্যটা হচ্ছে এই যে দস্যু রত্নাকরের যে দস্যু দল, তারা বিভিন্ন জায়গা থেকে লুটতরাজ করে এসে দস্যু রত্নাকর দলপতির কাছে এসছে। কারণ নিয়ম হচ্ছে কি যে তারা সবাই দলপতির জন্য কাজ করছে এবং এসে সবাই ভাগ বাটোয়ারা করবে। ভাগ বাটোয়ারা করার কাজটা কিন্তু দলপতির অর্থাৎ দস্যু রত্নাকরে। সেখানে দেখবেন বাল্মীকি রামায়ণে রবীন্দ্রনাথ এই জায়গাটা খুব ঠিক ধরেছিলেন। সেখানে দেখবেন একজন তরুণ দস্যু, সে দস্যু রত্নাকরকে কটাক্ষ করছে, বলছে যে আরে ভাই কাজ তো করছি আমরা, অর্থাৎ এই প্রাণের ভয় রিস্ক নিয়ে লোকজনকে মারধর করে লুটের কাজ করছি আমরা, কিন্তু ভাগের বেলায় তো দাদা আগে। হ্যাঁ, দেখবেন এটা নিয়ে একটা গন্ডগোল তৈরি হচ্ছে এবং মোটামুটি এই গল্পের এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ দেখা যাবে যে সমস্ত দস্যুরাই খুব আনন্দ করছে, বলছে দেখো আমরা স্বাধীন। কেন আমরা স্বাধীন? কারণ আমরা কোনো রাজার আইনের নিয়ন্ত্রণে না, আমরা যখন খুশি বেশ্যালয়ে যাচ্ছি, যখন খুশি মানে সুরাপান করতে মদ্যালয়ে যাচ্ছি, আমরা আমাদের কোনো আইন মানার কোনো বাধ্যবাধকতা নেই, অতএব আমরা স্বাধীন। তাহলে আমরা দাদাগিরি বা কেন মানবো? অর্থাৎ দে আর টকিং অ্যাবাউট এ কমপ্লিট অ্যানার্কিস্ট স্টেট, যেখানে মানুষের কোনো কিছুই শৃঙ্খলায়িত নয়, অর্থাৎ সে কোনো রাষ্ট্রকেও রিপোর্ট করে না, কোনো পরিবারকেও রিপোর্ট করে না। আপনি যদি দেখেন যে আপনার জীবন কিভাবে নিয়ন্ত্রিত, আপনার জীবনের নিয়ন্ত্রণ আছে রাষ্ট্রের আইনে, সামাজিক আইনে। তো সেই সামাজিক আইনগুলো, এবং শুধু তাই নয়, তারা কোনো পাওয়ার স্ট্রাকচার, অর্থাৎ আমার একটা বস থাকবে, সেটাতেও বিশ্বাস করছে না। বলছে যে না, দস্যু রত্নাকরের যা পলিটিক্যাল রাইট আমাদের গ্রুপে, আমারও তাই পলিটিক্যাল রাইট। ইভেন রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা ওখান থেকে শুরু হয়েছে। এখন এইটা আপনার কাছে ফিকশন মনে হতে পারে, বাট আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান জানতেন, দিস ইজ হোয়াট ইজ কল অ্যানার্কিস্ট থিঙ্কিং, যেখানে লোকজন একটা রাষ্ট্রবিহীন, সমাজবিহীন, পরিবারবিহীন একটা সম্পূর্ণ অ্যানার্কো পলিটিক্যাল থিঙ্কিং করে, যে সম্পূর্ণ স্বাধীনতা আছে। এখন এটা কিন্তু খুব একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নয়, খুব একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নয়, এই জন্যেই যে অ্যাকচুয়ালি এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে বহুবার ঘটেছে। একটা ঘটনা আমি আমাকে বলি, যে লেট 17th সেঞ্চুরিতে বাহামার রাজধানী হচ্ছে নসু। বাহামা হচ্ছে ক্যারিবিয়ানের একটা আইল্যান্ড, সেখানে জলদস্যুরা একটা রাষ্ট্র তৈরি করেছিল। সেই রাষ্ট্রটাও ছিল একদম এই মানে বাল্মীকি প্রতিভায় আপনি যেটা দেখেছেন আর কি, যে দস্যু রত্নাকরের যে দস্যু দল, সেই রকম একটা মনোভাব নিয়ে তারা তৈরি করেছিল, যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করব যেখানে সবার সম্পূর্ণ স্বাধীনতা, নেতা গণতান্ত্রিক ভাবে সম্পূর্ণভাবে সিলেক্ট করা হয়, সেখানে শুধু তাই নয়, নারী পুরুষের মধ্যে সম্পর্কটাও সম্পূর্ণ স্বাধীন। অর্থাৎ
বিয়ের কোনো কনসেপ্ট নেই। একজন পুরুষ তার নারীকে কখনো তার নিজের সম্পত্তি হিসেবে ভাববে না, একটা নারীও পুরুষকে তার নিজের সম্পত্তি হিসেবে ভাববে না। অর্থাৎ যদি দেখা গেল যে একটা ছেলে একটা মেয়ের সাথে 5-6 দিন বা কয়েক মাস আছে, কিন্তু সেই মেয়েটা অন্য কোনো ছেলের সাথে চলে যাচ্ছে, আগে যেটা হতো যে সেই তার প্রাক্তন প্রেমিকা এসে নতুন প্রেমিককে এসে প্রাক্তন প্রেমিক এসে নতুন প্রেমিককে মেরে দিত, সেসব চলবে না। অর্থাৎ পরিষ্কারভাবে সেখানে একটা অঘোষিত সংবিধান চলেছিল যে প্রতিটা নারী স্বাধীন, প্রতিটা পুরুষ স্বাধীন, প্রতিটা মানুষ স্বাধীন রাজনৈতিকভাবে। এবং তারা কারা? তারা সবাই জলদস্যু, তারা ডেডলি পাইরেট, যাদের কাজই ছিল হচ্ছে লুণ্ঠন করা। কিন্তু তারা একটা এরকম অদ্ভুত একটা রাষ্ট্র 4-5 বছর ধরে চালিয়েছিল, টিল ব্রিটিশ নেভি ডিস্ট্রয়েড দেম, ব্রিটিশ নেভি ধ্বংস করে দেয় সেই নসুর রাষ্ট্রটাকে। সেখানে পারফেক্ট কমিউনিজম বলতে যা বোঝে, আমাদের লেফটিস্টরা যা চায় আর কি, যে সবার সম্পূর্ণ স্বাধীনতা, এভরিবডি ইজ ইকুয়াল ইজ ক্যান বি, যে প্রত্যেকে সমানভাবে সমান। এবং জলদস্যুদের মধ্যে ওই একই ট্র্যাডিশন ছিল যে যে লুণ্ঠনটা হতো সেটা সমানভাবে সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ কেউ বেশি পাবে না, কেউ কম পাবে না, সবার সমান রাজনৈতিক অধিকার। সো দে ক্রিয়েটেড অ্যান আইডিয়াল স্টেট। এবং এই বাল্মীকি, রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা তো আপনি যেমন দেখবেন, এবং বাল্মীকি গল্প দেখবেন, যে সেখানে যে দস্যু দলকে বাল্মীকি জড়ো করেছে তারা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে রাষ্ট্রের দ্বারা নির্যাতিত। কারণ দস্যু রত্নাকর নিজেই দেখলেন যে সমাজের যারা বড় বড় লোক, সে রাজাই হোক আর মহাজন হোক, তাদের নৈতিকতা বলতে কিছু নেই। তারা নৈতিকতায় বিশ্বাস করে না, তারা লুটপাট ধর্ষণ করে নিজেদের সম্পত্তি বাড়িয়ে যাচ্ছে, আর নৈতিকতার দায়টা চাপিয়ে দিচ্ছে হচ্ছে সমাজের যারা নিচু মানুষ তাদের প্রতি। বাই দ্য ওয়ে, এই একই জিনিস কিন্তু আমরা দেখবো 19th সেঞ্চুরিতে নিটসে লিখলেন যে মোরালিটি ব্যাপারটা অ্যাকচুয়ালি গরিবদের উপর, যাদের ক্ষমতাহীন তাদের উপরই চাপিয়ে দেওয়া হয়। যারা পাওয়ারফুল এলিট তারা কিন্তু কোনো নৈতিকতায় বিশ্বাস করে না তাদের সম্পত্তি এবং ক্ষমতার জন্য। তো এই এই যে ওয়েস্টার্ন ধারণা যেগুলো প্রায় 19th সেঞ্চুরিতে এসছে, সেটা কিন্তু আপনি বাল্মীকি রামায়ণে দেখতে পাবেন। শুধু তাই নয়, এটা যে কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট তাও নয়, পৃথিবী দীর্ঘদিন ধরে চিন্তা করেছে যে তাদের রাষ্ট্রের অধীনে, তাদের সমাজের অধীনে এই যে এত আইন এবং শৃঙ্খলার মধ্যে থাকতে হয়, ইউ মে নট লাইক ইট। তো দ্য অনলি ফ্রিডম ইউ গেট, যে আপনার সেই এই স্বাধীন জিনিসটা করতে পারবে যদি কোনো দস্যু দল তৈরি হয়, কারণ সেখানে তাদের কোনো আইন মানার কোনো বাধ্যবাধকতা নেই, কোনো সামাজিক কিছু মানার কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে গল্পের প্রেক্ষাপট। তাহলে কোশ্চেন হচ্ছে যে ট্রান্সফরমেশনটা কেন হলো? অর্থাৎ তখন দস্যু রত্নাকর এবং তার দলবল সম্পূর্ণ সেই অ্যানার্কিতে বিশ্বাস করে, যে যেখানে রাষ্ট্রকে তারা মনে করে শয়তান, যারা ধনী শ্রেষ্ঠীদের মনে করে শয়তান, একদম লেফটিস্ট পারফেক্ট, কি বলবো, একদম এক্সট্রিম আমাদের লেফটিস্ট র্যাডিক্যাল আইডিয়া বলতে যা বোঝায় আর কি। ফলে শ্রেষ্ঠীদের লুটপাট করা, রাজার সৈন্যদের মেরে দেওয়াকে তারা অপরাধ বলে মনে করে না, তারা মনে করে সেটা তাদের পুণ্যের কাজ। That's what they want to be ভাগী। এবং they are very proud to be renegade, অর্থাৎ তারা রাজদ্রোহী হিসেবে নিজেদেরকে গর্ব অনুভব করে যে ভাই তোরা এইসব ভুলভাল মরালিটি গরিবদের ওপর চাপাস, ওসব বুলশিট, ওগুলো ওগুলো আমাদের উপর চাপাতে যাস। এবং বাল্মীকি প্রতিভা একটা স্লাইড টাচ আছে, বাট অন্য গল্পগুলোতে দেখলে পেয়ে যাবে। এই হচ্ছে হচ্ছে মানে রত্নাকরদের দস্যু জীবন। তারা ভালোই আছে এবং তাদের ভয়ে ওই পথ দিয়ে কেউ আসতে চায় না। তো একবার দেবর্ষি নারদ তিনি অগস্ত্য মুনির আশ্রমে যাবেন, এবং যেতে গেলে দস্যু রত্নাকরের ওই ভয়াবহ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো যখন যখন দেবর্ষি নারদ সেই পথে যাওয়া শুরু করলেন, ভীষণ ভীষণ ভাবে তাকে লোকজন বললো যে স্যার আপনি এই পথ দিয়ে যাবেন, কিন্তু আপনার কিন্তু লুটতরাজ মেরে খুন করে রেখে দেবে, এই পথ দিয়ে যাবেন। নারদ বললো ভাই আমার হারানোর কি আছে, আমি তো ঋষি মানুষ, আমার তো কিছু নেই, আমাকে লুট করে আমার কাছ থেকে কি বা পাবে, আমার তো আছে একটা ওই ম্যান্ডেলিন, আমি বাজাই। তো নারদ যাত্রা শুরু করলো, শুরু করার সাথে সাথে আরো দুটো লোক তার সাথে এলো। তারা অ্যাকচুয়ালি ভয়ে গাছে চড়েছিল আর কি, কারণ হঠাৎ দেখে যে ওইদিকে দস্যুরা হয়তো কোনো লোকজনকে ধরে মারছিল, বলেছে ভয়ে যেতেই পারেনি। বললো ঠিক আছে আপনার সাথে যাব। তো যেতে 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 হঠাৎ দেখে আরো কতগুলো লোক কৌপিন পরে দৌড়ে উল্টো দিক থেকে আসছে। কি ব্যাপার না, তাদেরকেও রত্নাকরের দস্যু দল মেরে ধরে তাদের পোশাক টোশাক সব কেড়ে নিয়ে কৌপিন দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেই দেখে নারদের সাথে যে দুজন আসছিল তারাও ফেয়ে গেছে। এবার নারদ, দেবর্ষি নারদ একা একা যাচ্ছেন। তো যা হচ্ছে সেই পথে একা একা গিয়ে ন্যাচারালি তার রত্নাকরের দস্যু দলের সাথে তার মিট হচ্ছে, দস্যু দল তাকে আটকাচ্ছে।
আটকাচ্ছে এই জন্য নয় যে নারদের কাছ থেকে কিছু পাওয়ার আছে, কারণ তিনি তো ঋষি, তার কাছে কিছুই নেই, তাকে লুট করে আর কি করবে। কিন্তু তাহলে তাকে আটকালো কেন? এই গল্পগুলোকে আমাকে এইভাবে বুঝতে হবে যে নারদ তো কিছু নেই, একটা সন্ন্যাসী মানুষ যাচ্ছে, তাকে দস্যু রত্নাকর আটকাবে কেন? দস্যু রত্নাকর এবং তার দলবলের একটা ইগো আছে, এবং এটা থাকে যে কোনো সন্ত্রাসবাদী, যে কোনো যে এই পথে আসতে প্রতিটা লোকের ভয় লাগার কথা। প্রতিটা লোক প্রচুর সেনাবাহিনী, ক্যারাভান, মানে রীতিমতো দল বল প্রোটেকশন নিয়ে তবে যায়, যাতে তারা আমার সাথে যুদ্ধ করে কিছুটা পেরে উঠলো, পেরে উঠতে পারে। এখানে একটা লোক যার ভয় ডর নেই, এইভাবে সবাই জানে যেখানে ডাকু রত্নাকরের জন্য কেউ এগোই না, এই লোকটা একা একা চলে আসছে এইভাবে নির্ভয়। তো রত্নাকর প্রথমেই বললো, তুমি এখানে একা একা আসছো, তোমার ভয় টয় লাগে না? বললো, ভয় কি, ভয় তো তোমার লাগে, এই জন্য তুমি বনে লুকিয়ে আছো, রাইট? নারদ বলছেন যে ভয় তো তুমি পাও, তুমি বনে লুকিয়ে আছো, আমার কেন ভয় লাগবে? আমার তো কিছুই নেই, আমি তো নারায়ণের নাম গান করি আর সবাইকে সেই গান শোনাই, তো আমার আছেই বা কি যে আমার ভয় লাগবে? আর যার থাকে তার হারানোর ভয় থাকে, রাইট? যার থাকে, তো দেবশ্রী নারদ বলছে যার থাকে তার হারানোর ভয় থাকে, আমার হারানোর ভয় কিছু নেই। তো রত্নাকর খুব অবাক হল, কারণ এটা খুব ইগোতে লেগেছে এদের। আরে এই লোকটা আমাকে ভয় পাচ্ছে না, এত শ্রেষ্ঠী, এত রাজা, দেশের রাজা আমাকে ভয় পায়, তার সেনাবাহিনীকে আমরা বারবার করে হারিয়ে দিই, আর এই লোকটা বলে কি যে সে আমাকে ভয় পায় না? তো ভীষণ ইগোতে লেগেছে। বলে যে তুমি এইসব ভুলভাল মরালিটির কথা, ভুলভাল নৈতিকতা, নীতির এসব জ্ঞান আমাকে দিতেছ। কারণ কি, নারদ বোঝানোর চেষ্টা করছিল, ভাই তুমি ভালো কাজটা করছো না। বলে, আরে কিসের ভালো কাজ আমি করছি না? দেশের রাজা লুটপাট করে, মহাজন লুটপাট করে, আমি তো তাদের হয়ে কাজ করতাম, আমি তাদের হয়ে এইসব লুটপাট করেছি। সেটা যদি পাপ নয়, আমি যখন নিজে লুটপাট করছি, কোত্থেকে পাপ হয় মশাই? নারদকে জিজ্ঞাসা করছি যে তাদের হয়ে লুটপাট করতে, একদম পারফেক্ট আমাদের লেফটিস্টরা যা দাবি করে না কি, যে রাষ্ট্র লুট করছে মানুষকে, মহাজনরা লুট করছে, তাহলে আমি যদি বেসিক্যালি নিজে লুটপাট করা শুরু করি, আমার দোষ হয়ে গেল? তাহলে নীতি নৈতিকতা শুধু গরিবদের জন্য, যেটা নিশ্চয় খুব ভালোভাবে দেখিয়েছিলেন তার জিনিওলজি অফ মরাল বলে বইটাতে। এটা কি বলে না, বলছে যে এটা এসব গার্বেজ, আপনার এসব মানে তত্ত্ব কথা গার্বেজ, এগুলো নিয়ে আমাকে এসব জ্ঞান দিতে আসবেন না। আর আপনার যে ভয় পাওয়ার যৌক্তিকতা নেই, সেটাও ঠিক না, আমরা আপনাকে মেরেই ফেলবো, বলে নারদকে ওখানে বেঁধে রাখলো। নারদ কিন্তু থামার পাত্র নেই, বললো দেখো তুমি আমাকে মারতেই পারো, আমাকে মেরে বা তুমি কি আর পাবে বলো, কিন্তু তুমি ভেবে দেখো, তুমি তোমার বউয়ের কাছে যাও, তুমি তোমার বাবার কাছে যাও, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তুমি এই যে বাজে কাজ, পাপ কাজ করছো, সেই কাজের ভাগী হতে তারা রাজি আছে কিনা? সেই পাপের ফল তো একদিন তুমি ভুগবে, তো সেই পাপের ফল তারা ভাগ করতে রাজি আছে কিনা? বলে, আরে এটা কিরম কথা হলো? আমি আমার এত অলংকার লুট করে আমার বউকে এত এত সোনার অলংকার দিয়েছি, এত দিয়েছি, সে তো ভীষণ খুশি, সে কেন আমার পাপের ভাগী হবে না? আমি তাকে একদম রানীর মতো রেখে দিয়েছি। তো বললো যে ঠিক আছে, তুমি তোমার বউকে জিজ্ঞাসা করে দেখো, তোমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, যারা তোমার পালিত, তোমার মানে এই লুঠের টাকায় খুব ভালো আছে, তাদেরকে জিজ্ঞাসা করো যে তারা তোমার পাপে এই ভাগ নিতে রাজি আছে কিনা। প্রথমেই বউকে গিয়ে তা বলে যে ঠিক আছে, শোনো, আমি এটা দেখছি, কিন্তু এসে আমি তোমাকে মারবো, কারণ তুমি এসব উল্টোপাল্টা মোয়ালিটির কথা বলে ভুলভাল বকছো কিন্তু। কারণ আমি দেখে নিয়েছি এই সমাজে মোয়ালিটি গরিবদের উপর জোর করে ইয়ে করা যায়, মানে একদম স্ট্যান্ডার্ড খুব লেফটিস্ট ন্যারেটিভ, ভেরি ভেরি লেফটিস্ট ন্যারেটিভ। তো উনি গেলেন, গিয়ে রত্নাকর তার বউকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে তুমি আমার কাছ থেকে এত সোনার গয়না অলংকার এইসব পেয়েছো, এগুলো তো আমি লুট করে পেয়েছি, এবার এইসব লুটপাট করতে গিয়ে আমার পাপ হয়েছে, তুমি কি আমার সেই পাপের ভাগী হবে? কারণ আমি তো একদিন পাপের শাস্তি তো পাবোই, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি হচ্ছে এই যে আমি তো লুটপাট করে টাকাটা তো তোমাকে দিয়েছি, ছেলেকে দিয়েছি, বাবা আমার সংসার প্রতিপালন হয়, রাইট? তাহলে আমার পাপের ফল তো তোমাদেরও ভোগা উচিত, তো তুমি কি আমার পাপের ফল ভোগ করতে চাও? কি বলছো, আরে কি সব উল্টো পাল্টা কথা বলছো? আমি তোমার সহধর্মিনী, আমি তোমার রান্না বান্না করি, তোমার ছেলে পেলেকে মানুষ করি, আমি তো আর লুটপাট করিনি, তো তোমার পাপে তুমি লুটপাট করেছো, তো তোমার পাপের ফল তুমি ভোগ করবে, আমি কেন ভোগ করতে যাবো? বাবার কাছে যাচ্ছে, বাবাও একই কথা বলছে, যারে এটা কাজটা তো করছিস তুই, আমি সেখানে কিসের ভাগ পাবো? তখন
রত্নাকরের মধ্যে একটা চিন্তার উদয় হলো যে তারা নারদ মে নট বি সেইং অল দ্য থিং ব্যাড, যে সত্যিই তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই, তাহলে আমি এসব লুটপাটের কাজগুলো করছি, আমার সংসার সেই কাজে করছে, কিন্তু আমার এই পাপের ভাগী হতে কেউ রাজি না। অর্থাৎ এইখানে একটা ইন্টারেস্টিং কেস আছে, সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে রত্নাকরের আগের যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা ভীষণ রকম ভাবে একটা লেফটিস্ট অ্যানার্কিস্ট মাইন্ডসেট, যে রাজার সৈন্যদের লুট করা, শ্রেষ্ঠীদের লুট করা ভীষণ রকমের নৈতিকতার কাজ, কারণ তারাও যেহেতু নৈতিকতা মানে না, আমরা গরিবরাই কেন নৈতিকতা মানতে যাবো, ভীষণ রকমের লেফটিস্ট ন্যারেটিভ। সেটা এগেনস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটা রামায়ণের নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে, যে না, তুমি যদি করতেই পারো, অন্যরা নৈতিক দিক থেকে দুর্বল, অন্যরা নৈতিক দিক থেকে ভুল কাজ করছে, সেটা মেনে নিচ্ছি, কিন্তু তার জন্য তুমি যদি নৈতিক দিক থেকে ভুল কাজ করো, তুমি যদি ভুল কাজ করো, পাপ কিন্তু তাদেরও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না, বোথ অফ ইউ উইল সাফার। তারপর যাই হোক, গল্প অনুযায়ী রত্নাকর ফিরে আসে নারদের কাছে, এবং ফিরে এসে তার পায়ে পড়ে যায়, বলে দেবর্ষি আমি ভুল বুঝেছিলাম। আলটিমেটলি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমার মনে হয়েছিল যে আমি সংসারের জন্য এই কাজটা করছি, আমি সংসারের জন্য এই অর্থ উপার্জন করছি, আমি সংসার মানুষকে লুট করে আমি আমার সংসারের জন্য ভালো কাজ করছি, বউকে ভালো রাখছি, ছেলেকে ভালো রাখছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে কাজটা ভুল, কারণ এরা কেউ আমার পাপের সাক্ষী হবে না। এবং তাহলে আমি মানে একটা কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে যাচ্ছি, যে আমি তাহলে কাদের জন্য কি করছি, কারণ নিজের জন্য লুটপাট করে আর আমি কি করবো, আমার তো অত দরকারও নেই, নিজের জন্য লুটপাট করে কি না, যাদের জন্য লুটপাট করছি তারাই তো আমার পাপের ভাগী হতে চাইছেন। অর্থাৎ আমি বুঝতে পারছি যে কাজটা একদমই কোনো মানে হয় না, মানে হি ফাউন্ড দ্যাট যে এইগুলো করে তো তাহলে কোনো মানে হচ্ছে না, আমি সংসারের জন্য কাজ করছি, সেই সংসারই আমার পায়ের পাপের ভাগী নাই, তাহলে ওয়াই শুড আই ডু দ্যাট, রাইট? এটা তো ঠিক না। তখন দেবশ্রী নারদ তাকে বললেন যে দেখো, তখন রাত হয়ে গেছে, বললেন দেখো মানুষ কিন্তু পরিবর্তন হতে পারে, তুমি আজকে যে মরাল স্ট্যান্ডার্ডে তুমি ইনফ্লুয়েন্স বলতে পারেন, সোকল যে লেফটিস্ট ন্যারেটিভে তুমি বিদ্রোহী হয়েছো, তার অবশ্যই কারণ আছে, কিন্তু তুমি সেখান থেকে নিজে যেটা এসছো, যে রাজা নৈতিকতা মানে না, মহাজন নৈতিকতা মানে না, তার জন্য তুমিও নৈতিকতা মানবে না, তাতে এভরিথিং ইজ ইকুয়াল, সেইটা ভেবো না। তুমি কিন্তু সম্পূর্ণভাবে নিজেকে বদলাতে পারো, দস্যুর জীবন থেকে এসে সাধনার জীবনে এসো, তুমি একজন ভালো মানুষ, মানুষের জন্য অনেক কিছু ভালো কিছু করে দেওয়ার পর। তো এরপরে গল্পগুলো পুরাণে যেটা চলে যায়, তিনি বহু বছর সাধনা করা শুরু করেন, ফলে দেবী সরস্বতী তার জিহ্বায় বসতেন, এরকম সব গল্প, সব পুরাণের গল্প তৈরি হয়, যে হি বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েট, এবং তিনি তার মুখ থেকে রামায়ণের শ্লোকগুলো বেরিয়ে আসা শুরু হয়। তো সেই গল্পের মধ্যে আমি পুরাণের গল্পের মধ্যে যাচ্ছি না, কিন্তু যেটা আমি বলবো যে রামায়ণ একটা পলিটিক্যাল থিসিস এই জন্যে, যে দস্যু রত্নাকর কিন্তু দেখেছিলেন যে একটা রাজা এবং মহাজন কত স্বৈরাচারী হয়, তারা তাদের ক্ষমতার জন্য কতটা অহংকার থেকে মানুষের ক্ষতি করে, এবং যার জন্য আমার মনে হয় যে তিনি রাবণ চরিত্রটা তৈরি করেছেন। অ্যাকচুয়ালি আমার কাছে রামায়ণের নায়ক কিন্তু রাবণ, রাবণকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে, রাম হচ্ছে সেখানে প্রোটাগনিস্ট, সাধারণ মানুষ যে ন্যায়ের পথে নীতির পথে থাকতে চাইছে। অন্যদিকে দেখা যাবে যে রাবণের কেসটা হচ্ছে এরকম, যারাতে অর্থ আছে, ক্ষমতা আছে, অর্থ ক্ষমতা বিদ্যা সবকিছু আছে, বাট করেও তিনি সমাজে কোনো ভালো কিছু করতে পারছেন না। হি ইজ অ্যাকচুয়ালি টেকিং অল দ্য রং স্টেপ when it comes to morality, অর্থাৎ নীতি নৈতিকতার ক্ষেত্রে, মানুষের জাস্টিসের ক্ষেত্রে ইজ নট পসিবল। তো এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং গল্প। আমি এটা বললাম এই জন্য যে দেখুন, সেইখানেও কিন্তু সেই সময় অ্যানার্কোলেপটিজম আমরা যেটাকে বলি, যেটা পলিটিক্যাল আইডিয়াটা অ্যাবসলুট ফ্রিডম, সেই আইডিয়াটা খুব ভালো মাত্রায় ছিল, এই রামায়ণের মধ্যেই ছিল, এবং মানুষজন ভেবেছে অন্তত যে মানুষ একটা সম্পূর্ণ স্বাধীন একটা রাজনৈতিক মুক্ত, সমস্ত রকম পাওয়ার স্ট্রাকচার নিয়ে, অর্থাৎ কোনো ক্ষমতার কোনো স্ট্রাকচার নিয়ে এরা মুক্ত একটা জিনিসের কথা কিন্তু ভাবতে পারে। কিন্তু তারপর তারা বলছে যে না, ওই সিস্টেমটা ভালো না, কারণ ওই সিস্টেম করলে সবাই ডাকাতি করতে শুরু করলে রাষ্ট্র চলবে কি করে, এটাই হচ্ছে বটম লাইন।